এবারে ওই আড্ডায় দেবিকার গল্প শোনা যেই দিন হয়েছিল সেই আড্ডায় আরেকজন কে ছিলেন? আরেকজন ছিলেন শ্রদ্ধেয় শিশির কুমার ভাদুড়ী। শিশির কুমার ভাদুড়ী ছিলেন পেশায় উনি ছিলেন যজমান, কিন্তু উনি ছিলেন বিখ্যাত ভাটিয়ালি শিল্পী। মাথাভাঙ্গার ইতিহাসে ভুলুদাস, মহেশ শাহ আর শিশির ভাদুড়ী এদেরকে ত্রিমূর্তি বলে ডাকা হতো। মহেশ শাহ হচ্ছে খোল এবং তবলা বাজাতেন, আর ভুলুদাস রবীন্দ্রসঙ্গীত নজরুল গাইতেন, আর হচ্ছে শিশির ভাদুড়ী ভাটিয়ালি আর ভাওয়াইয়া গাইতেন। এবারে ওনার কথায় উনি কত সাল থেকে মাথাভাঙ্গায় আছেন এবং কি, তাহলেই বোঝা যাবে যে ওনারা এই দুইজন কতটা প্রাচীন মানুষ এবং ওদের গল্পটা কতটা গ্রহণযোগ্য আমাদের কাছে হতে পারে সেটা আপনারাই বিচার করবেন। সেটা হলো শিশির ভাদুড়ী কথায়। আমি যখন মাথাভাঙ্গায় আসি সেটা আমি যখন মাথাভাঙ্গায় আসি সেটা 1340 সাল, এখন হচ্ছে 1432। তখন শহরের মানুষের সংখ্যা ছিল 900,000 মাত্র। আসলে 900,000 ছিল না, উনি বলতে গিয়ে বলেছেন 900,000। আমাদের কাছে ইতিহাস যা আছে তাতে হচ্ছে 90 বছর আগে 1,500, 2,500 লোক ছিল, এটা আমরা জানি। সুতরাং 900,000 না, আরো বেশি ছিল আর কি। আমি থাকতাম টাঙ্গাইলে। যখন আমার 14-15 বছর বয়স, তখন স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ি। পুলিশের খাতায় নাম উঠলে তাদের কোপানল থেকে বাঁচতে অবিভক্ত বাংলার টাঙ্গাইল থেকে স্বাধীন কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গায় পালিয়ে আসি। আমরা সকলেই জানি যে দেশীয় রাজ্য ছিল কোচবিহার। সুতরাং এরকম অনেক বিপ্লবী আছেন, স্বাধীনতা সংগ্রামী আছেন, যারা কিন্তু ইংরেজদের হাত থেকে বাঁচবার জন্য, তাদের গ্রেপ্তারি এবং অন্যান্য দমন পীড়নের হাত থেকে বাঁচবার জন্য স্বাধীন কোচবিহার রাজ্যে এসেছিলেন, যাতে এখানে ইংরেজদের হাত না আসতে পারে। পড়াশোনার পাটও চুকে যায় আসার পরে। মাথাভাঙ্গা হাই স্কুল থাকলেও তার চৌকাঠ ডিঙানো হয়নি আমার। ভিটেমাটি আত্মীয় স্বজন ছেড়ে একা হয়ে গেলাম। এই সময় এখানকার গান, ভাওয়াইয়ার সুর আমার মনকে আকুল করে তুলেছিল। ছোটবেলা থেকেই ভাটিয়ালি কিছুটা জানতাম। এখানে এসে আমি গানকেই বেছে নিলাম অবলম্বন হিসাবে। মাথাভাঙ্গার খটু মৈশালের কাছে আমার ভাওয়াইয়া শুরু। তাহলে এটা আমরা জানলাম যে 100 বছর আগে মাথাভাঙ্গার এই প্রাচীন আমাদের গান, ভাওয়াইয়া গান গাইতেন খটু মৈশাল নামে একজন। এটা কিন্তু ওনার স্মৃতিকথায় আমরা পাই। এটা কিন্তু আমরা কোনোদিন পাই নাই যে খটু মৈশাল বলে প্রাচীন কোনো গায়ক ছিল। এটাও আমরা কিন্তু ওনার স্মৃতিকথার থেকে পাই যে মাথাভাঙ্গার খটু মৈশালের কাছে আমার ভাওয়াইয়া শুরু। সে সময় মাথাভাঙ্গা নাটকের দলে নিয়মিত অভিনয় শুরু করলাম। আমার শারীরিক গঠনের জন্য ফিমেল পাঠ করতাম। এটা ঠিক, এটা কিন্তু আমি শুনেছি। আমরা যখন নাটকের ইতিহাস লিখেছিলাম তখন কিন্তু আমরা পেয়েছি যে যারা ফিমেল পার্ট করতেন আর কি, সে সময় তো মেয়েদের চরিত্র অভিনয় করতো না, ছেলেরা করতো। সেই ফিমেল পার্টটা কিন্তু প্রথম সারির ফিমেল ছিলেন। আরেকজন ছিলেন, একজন বাবা বলেছিলেন যে একজন এই ডাক পোস্টমাস্টার ছিলেন, উনিও দারুণ নাচতো, মেয়েদের মতন নাচতো। মেয়ে এসেছে আর ফিমেল পার্ট করতো, আর শিশির ভাদুড়ী করতো, আরো কয়েকজন ফিমেল অভিনয় করতো। তা এই দুজনের কাছ থেকে আমরা এই গল্পটা শুনলাম। মূলত তাদের আলোচনায় যেই বিষয়টা উঠে এলো সেটা হলো, এটা হচ্ছে শিশির ভাদুড়ীর গল্প, শিশির ভাদুড়ীর স্মৃতিকথা। স্বাধীনতার আগের ঘটনা। মানসাই নদীর তীরে কাশবনের আড়ালে এক চিতাবাঘিনী 3-4টি বাচ্চা নিয়ে আস্তানা করেছিল। কয়েকদিন হলো একটু জলের ধারে। সে শহরে ঢুকে উৎপাত আরম্ভ করে, কয়েকটি গরু ছাগল মেরে ফেলে। বাঘিনীর খাওয়ার জন্য এখানকার মানুষের ক্ষতি হয়। তখন আমরা কয়েকজন দেবিকাকে নিয়ে শিকারে গেলাম। 3টি বন্দুক ছিল। আমরা মানুষ 5 জন। শ্রদ্ধেয় কাশী সিং মশাই, শ্রদ্ধেয় জিতেন দে মশাই, আমার বন্ধু জগদীশ দত্ত, আমার অনুজপতি মহেশ শাহ এবং আমি। তাহলে আমরা শিকারী কারা ছিলেন সেই সময়? 5 জন শিকারী, অনেক শিকারী ছিলেন। সেই শিকারীদের মধ্যে অন্যতম ছিলেন এই 5 জন। কার কার নাম পেলাম আমরা জানি। সর্বজন শ্রদ্ধেয় এবং প্রবাদ প্রতিম শিকারী যাদের কথা আমরা সবাই জানি, তিনি হলেন কাশী সিং। কিন্তু জিতেন দে,
জগদীশ দত্ত, মহেশ সাহা এবং শিশির ভাদুড়ী এনারাও যে কাশি সিংয়ের সঙ্গে থাকতেন সহযোগী হিসাবে, কাশি সিং মূল কিন্তু সহযোগী হিসাবে এরাও থাকতেন, সেগুলো কিন্তু ওনার স্মৃতিকথায় আমরা পেলাম। কোন দিক দিয়ে শিকারে যাওয়া সম্ভব হচ্ছিল না, কোনো দিক দিয়ে শিকারে যাওয়া সম্ভব হচ্ছিল না। ওই উপরে সমতলে বাঘিনী, নিম্নে, একদম এই ভাষায় উনি কথা বলতেন, নিম্নে নদীর চর, অতি নিম্ন হস্তিনী দাঁড়ালেও নিম্নে পড়ে থাকে। প্রথমে তো বাঘ দেখেই যেভাবে আক্রমণের চেষ্টা করে হয়েছিল, তাতে মাহুতের কথা মতন দেবিকা কিছুতেই পজিশন নিল না, কিছুতেই না। মাহুত ভাইয়ের নির্দেশ অমান্য করে পেছোতে লাগলো। আমরাও পেছাতে লাগলাম, যেহেতু আমরা তার পিঠের উপর। মাহুত ভাই বহু চেষ্টা করলো, কিন্তু দেবিকার মনোভাব পাদমেকং ন গচ্ছামি। তখন অনেক পরে মাহুত ভাই বলল, এরকম সংকটজনক স্থানে শিকার করা সম্ভব হবে না, দেবিকার এটাই মনোভাব। তখন আমরা বাধ্য হয়ে ফিরে এলাম। এরপরে মানসাই পাড়ে কড়া নজরদারি চালানো হলো কয়েকদিন, বাঘটি সমতলে নামে কিনা। 2 দিন পর বাঘটিকে বাঘে পাওয়া গেল, কাশি সিং তাকে শিকার করে। সেই দিন অবশ্য আমরা ছিলাম না। তাহলে কাশি সিং তখন নেই, সেই শিকারের একটা হয়তো দারুণ একটা কাহিনী দেবিকাকে নিয়ে, সেই কাহিনীটা পাওয়া যেত, কিন্তু এখন সেটা উদ্ধার করা সম্ভব নয়। কিন্তু আমরা খালি গল্প যেটা হেঁটে হেঁটে আমাদের কাছে এসছে 100 বছর থেকে, 100 বছর থেকে, তাতে আমরা পেলাম কি যে কাশি সিং বাঘটাকে শিকার করেছিল, এবং আমরা তো জানি যে কাশি সিং অনেক বাঘই শিকার করেছিলেন। এইটা গেল প্রথম গল্প। এবার হচ্ছে আরেকটি গল্প, দেশ বিভাগের পরের ঘটনা। এখানকার থানার বড়বাবু ছিলেন শ্রদ্ধেয় রবি গুহ রায় মশাই। রবি গুহ রায় মশাই দেশ বিভাগের, মানে 1947 সালের উনি হচ্ছে রাজামলের দারোগা, বড় দারোগা রবি গুহ রায়। সেবার একটি বড় বাঘ এখানে আসে। বড় বাঘ, আমরা কিন্তু জানি যে এখানে 2 ধরনের বাঘ পাওয়া যেত, ইতিহাসে আমরা পেয়েছি। সেটা হচ্ছে একটা চিতাবাঘ পাওয়া যেত, আর গুলাবাঘ। গুলাবাঘ আকারে অনেক বড়, সেই বড় বাঘ এখানে আসে। বাঘটি শিকার করতে হবে। তা দেবিকাকে নিয়ে বড়বাবু আর তার সাথী চললো বাঘ শিকারে। সাথীর নাম ওনার মনে নেই কে গেছিল সাথে, কিন্তু বড়বাবু গেছিল। এখানকার নদী পার হয়ে বাঘটিকে ফলো করতে করতে তারা গেল ভাঙামোড়, সেখানে বাঘকে গুলি করে। কিন্তু এত বড় বাঘ যে গুলিতে কাবু হলো না। গুলি খাওয়া বাঘ ক্ষিপ্ত হয়ে দেবিকাকে এমনভাবে আক্রমণ করেছিল যে তার হাঁটু ও সুর ক্ষত বিক্ষত হলো, কিন্তু যে তার পিঠে বসা শিকারীদের কোনো ক্ষতি বাঘটিকে করতে দেয়নি। দারুণভাবে রক্ষা করলো শিকারীদের, এবং বাঘের সাথে লড়াই হলো দেবিকার, প্রচণ্ড লড়াই। দেবিকা সারা শরীর ক্ষতবিক্ষত হলেও বীর বিক্রমে লড়তে থাকে। শেষ পর্যন্ত বাঘের মৃত্যু হলো দেবিকার পায়ের চাপেই। সে নিজের জীবন বিপন্ন করে আরোহীদের রক্ষা করেছিল। সে যে কতখানি বিশ্বাসী এবং সাহসী ছিল এতেই বোঝা যায়। এটা হচ্ছে শিশির ভাদুড়ির গল্প। শিশির ভাদুড়ি আরেকটি, ওনার যে দেবিকার যে প্রচণ্ড ঘ্রাণ শক্তি এবং প্রবল যে মস্তিষ্ক সচল, সেটার একটা প্রমাণ পেয়েছিল। উনি বলছেন, একদিন এখানকার ছোট হাকিমবাবু শ্রদ্ধেয় কবির উদ্দিন আহমেদ সাহেবের সাথে দেবিকার পিঠে সওয়ার হয়ে চলেছি শীতলকুচি। আচ্ছা, ছোট হাকিমবাবুকে তাহলে আমরা জানি যে রাজামলের কথা। ছোট হাকিমবাবু, বড় হাকিমবাবু হচ্ছে নায়েব আহেলকার, মানে মহকুমার শাসক। তারপরে ছোট হাকিমবাবু হচ্ছে অ্যাডিশনাল নায়েব আহেলকার। তাহলে সে সময়ে আমরা পেলাম কি, কবির উদ্দিন সাহেব ছিলেন, কবির উদ্দিন আহমেদ ছিলেন শেষ দিকে, রাজামলের শেষ দিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট নায়েব আহেলকার। তার সঙ্গে দেবিকাকে পিঠে সাওয়ার হয়ে শীতলকুচি চলেছেন। আমরা 3 জন ছিলাম, আমি, হাকিম সাহেব ও আড্ডালি, শ্রদ্ধেয় কৃপানাথ মল্লিক মশাই। আড্ডালির নাম শ্রদ্ধেয় কৃপানাথ মল্লিক মশাই। পচাগড় ধরধরা নদীর পুলের উপর 3-4 বার ওঠার চেষ্টা করেও সে উঠছে না। তখন মাহুত ভাই জানালো যে পুলটি দুর্বল ও দেবিকা আমাদের ভার সইতে পারবে না মনে করে সে উঠছে না। দেবিকার রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এতেই বোঝা যায়
যে তার বোধশক্তি কতটা প্রখর। এই গল্পগুলো আমি শিশির ভাদুড়ী, যিনি হচ্ছে একজন অন্যতম শিকারী ছিলেন, তার কাছ থেকে পেয়েছি। এবারে যে কারণে আমি এই দুইজনের কথা আজকে আলোচনা করব, সাথে নলিনী তরফদার এবং অন্যান্য, সেটা হলো 30 দশকে যেরকম বাঘ কে শিকার করলো দেবিকা রানী, সেরকম বাঘও কিন্তু আমরা জানি যে প্রথমে মাঝে মাঝেই শহরে আসতো। এ প্রসঙ্গে একটা বলে রাখা ভালো যে আমাদের মানসাই নদীর পাড় থেকে একেবারে কোচবিহারের তোরসা, এই বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দুর্গম বনভূমি ছিল, দুর্গম বনভূমি। আমাদের যে এলাকাগুলো ঘোষকাডাঙ্গা, প্রেমের ডাঙ্গা, লতা পাতা, সমস্ত অঞ্চল থেকে আরম্ভ করে একেবারে সমস্ত অঞ্চলটাই নদীর পাড় দিয়ে মানসাই পর্যন্ত, একেবারে ওদিকে গোসাইহাট, শীতলকুচি দিয়ে একদম সমস্তটাই কোচবিহার রাজ্যের অন্যতম বনভূমি ছিল। তাহলে বনভূমি থাকলে সেখানে শিকার থাকবে, আর কোচবিহারের রাজা মহারাজা তো শিকার, তাদের নেশা, শিকার করতে আসবেন। তাই এটা কিন্তু আমরা ইতিহাসে পেয়েছি, এটা ইতিহাসে বইতেই আছে, এটা আমার এই ফাইলে নেই। সেটা হলো এই যে ছবিটা দেখেন, এই ছবিটা হচ্ছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ 1937 সালে এখানে শেষবারের মতো শিকারে এসেছিলেন। সমস্ত রাজপরিবারের লোকরা, রাজারা এবং অন্যান্য তাদের বন্ধু বান্ধবরা এই রাজ্যে এলেই এখানে শিকারে আসতেন। তা 1937 আমরা লাস্ট শেষ পাই ইতিহাসে যে উনি শিকারে এসেছিলেন। সেখানে একটি, এই যে পিছন নিচে যে বাঘটি পড়ে আছে, সেই বাঘ, একটি বাঘ এবং 11টি হরিণ উনি শিকার করেছিলেন। এই বনে কিন্তু কোনোদিন হাতি ছিল না, কারণ আমি খবর নিয়ে দেখেছি যে এই যে নদী ছিল, এই বড় বড় 2-3টে নদী পার হয়ে হাতিদের করিডোর এখানে গড়ে ওঠেনি। এখানে বাঘের সঙ্গে সহাবস্থান বলতে পারেন, মানে মানুষের, মাথাভাঙার মানুষের, আমরা তাকে এমনি ইয়ে করে ঠাট্টা করে বলতে পারি যে বাঘাবস্থান ছিল আমাদের এখানে মানুষের সঙ্গে। বাঘেদের কিন্তু বাঘাবস্থান, বাঘ মাঝে মাঝেই আসবে, শহরে ঢুকবে, একটু আতঙ্ক সৃষ্টি করবে, মানুষকে কোনোদিন তারা আক্রমণ করে না। তারা গরু, ছাগল, ভেড়া তাদেরকে খাবে, তাদেরকে মারবে, মানুষের গোয়াল ঘরে লুকিয়ে থাকবে। এরকম অনেক অজস্র গল্প আছে যারা হচ্ছে এসছিলেন। এবারে এই 30-এর দশকে কিন্তু একটা ঘটনা, সেটাও পেপারে উঠেছিল, সারা কোচবিহার রাজ্যকে তোলপাড় করে দিয়েছিল। সেই ঘটনা কি? সেই ঘটনা হচ্ছে বাঘের সঙ্গে মানুষের লড়াই, এক বিরাট চিতাবাঘের সঙ্গে এক অসীম সাহসী মাথাভাঙ্গাবাসীর মানুষের লড়াই। এই গল্পটি বাবা তখন একদম ছোট, বাবা মনে হয় তখন 7-8 বছর বয়স। তা উনি দেখতে গিয়েছিলেন, শুনেছিলেন। বাবার বাবা ছিল ডাক্তার, উনি প্রাথমিক চিকিৎসা করেছিলেন আহত মানুষটির। তারপরে যখন গল্পটি যখন লিখতে বসলাম আমরা 1980-81 সালে, তখন এই যেই মানুষগুলির আমরা সহায়তা নিয়েছিলাম, সেই মানুষগুলির কিন্তু আবার কিন্তু কথা কিন্তু আমরা নিলাম। এবং সেই কথাগুলো নেওয়ার পর যার বাড়ির ঘটনা, আমাদের সদ্য হেডমাস্টার মশাই এখন নেই, উনি আশিস সেনগুপ্ত, তার বাবা দাদার ঘটনা, তার কাছ থেকে আবার সেই গল্পটি বাবা নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার সেটা ঠিকঠাক করলো যে ঘটনাটা ঠিক কিনা। তাই এই বাঘে মানুষের লড়াই আমাদের পরের কিস্তিতে থাকবে।